আমার মনে হয় এই পরিপ্রেক্ষিতে মেয়েদের কথাটা আরো একটু দীর্ঘায়িত ভাবে আমাদের ভাবনা চিন্তা করা দরকার। কিন্তু অরাজনৈতিক মানে অনৈতিক রাজনীতির কথা আমরা বললাম। এখন এই যে সন্দেশখালীর ব্যাপারে কিন্তু একটা কথা মনে রাখা দরকার, সন্দেশখালী কিন্তু কেবল এক জায়গায় নেই এবং পশ্চিমবঙ্গে এরকম বহু পকেট আছে। কিছুদিন আগে, মাস ছয়েক আগে পূর্ব মেদিনীপুরে আমি দেখেছি, শুনেছি লোকের মুখে, এইভাবে যা ছিল 15 দিন আগে, 1 মাস আগে ধানের জমি সেগুলো ভেরি হয়ে যাচ্ছে। এখন কোনটা জোরে, কোনটা প্রলোভনে, কোনটা অনিচ্ছায়, এ তো একটা সূক্ষ্ম বিচার বাইরের থেকে করা সম্ভব নয়। মানে যেখানে স্থানীয় প্রশাসনকে নজর রাখা দরকার, যেটা তারা করছেন না। এবং দ্বিতীয়ত এর আগেও কিন্তু পূর্ব মেদিনীপুরে আমরা শুনেছি, ভগবানপুরে পূর্ব মেদিনীপুর কেন, বালি, পাথর, কয়লা, এই সমস্তটাই তো প্রিমিটিভ অ্যাকুমুলেশনের গল্প, এবং সেখানে অত্যাচারের প্রধান শিকার কিন্তু হন মেয়েরা। হ্যাঁ, আমি এই প্রসঙ্গে আসছি। মানে এটা কেন, মানে কেন নৈতিকতার জায়গাটা নেই? মানে আমরা যেটা এখন দেখছি চোখের সামনে ক্রমশ তীব্র হয়ে উঠেছে, এটা কেন্দ্রেও যেমন রাজ্যেও তেমন, যে আমাদেরকে নির্বাচন আয়োজন করা, নির্বাচনে অংশগ্রহণ করা, নির্বাচনে জেতা, হারার তো প্রশ্ন নেই, জেতা, তাছাড়া কি আর কোনো কাজ নেই? আমরা তাহলে সারা বছর আমরা মানুষের জন্য কি করব? এই কথাটা তাদের ভাবতে হবে যাদের হাতে গণতান্ত্রিক আন্দোলনগুলো সংগঠিত করার দায়িত্ব আছে। এখন এই যে প্রসেসটা, এটা আমি একটা অন্য গবেষণাপত্রে, প্রফেসর বিনুয়ের গবেষণাপত্রে পড়ছিলাম যে মেয়েদের উপর অত্যাচার আগেও ছিল, কিন্তু যখন ধনতন্ত্র মানে ক্যাপিটাল এবং পুরুষতন্ত্র যখন এক জায়গায় হয়, তখন অত্যাচারের চেহারাটা কিন্তু বদলে যায় এবং এই রূপটা ধারণ করে, যেটা আমরা এখন দেখছি। এখন সন্দেশখালীতে যেটা দেখলাম যে মেয়েরা এলেন, তাদের নির্যাতনের কথা বললেন ক্যামেরায়, এবং সেরকম ভাবে পুলিশ এবং মহিলা কমিশনের সামনে বললেন না বা বলতে চাইলেন না, কারণ তারা জানেন যে দুটোতে তফাৎ আছে একটা। আমি আজকে এই কথাগুলো বলবো, কালকে তো যারা এখন এরিয়া ছেড়ে গেছে তারা তো ফিরে আসবে, পুলিশে তো আমাকে রক্ষা করে বসে থাকবে না, তখন আমাদের কি হবে? তো যাই হোক, তারা যা ভেবেছে এটা তাদের একটা চয়েসের ব্যাপার। কিন্তু কথা হচ্ছে, এর আগেও মিনাখা থেকে আমি শুনেছি এরকম ধরনের নির্যাতনের অভিযোগ এসেছিল, এবং 2021-এ এই সন্দেশখালীর মেয়েরাই লিখিতভাবে একটি দরখাস্ত প্রশাসনের সর্বোচ্চ স্তরে পাঠান। তার ফল তো কিছু হলোই না, বরং স্থানীয় পুলিশ তাদের নানা রকম ভাবে হেনস্থা করতে লাগলো যে তারা কি করে এরকম স্মার্ট হওয়ার দুঃসাহস দেখায়। তো এই যে এখানে কথা, সেখানে আমরা যারা কাজ করছি আমাদের কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ কুমারী কথাটা খুব গুরুত্বপূর্ণ বলেছে, কথাটা যে শ্রমজীবী মেয়েরা উঠে এসেছে, তারা কিন্তু এখন ভিজিবল, তারা কাজ করছেন, কিন্তু আরো অনেক ব্যাপার আছে। এই যে আজকে পশ্চিমবঙ্গ ধরো মাইনর মেয়েদের নাবালিকা বিবাহে ভারতবর্ষের অন্যতম একটা রাজ্য। এটা কেন? এটা কারণ হচ্ছে বাবা মা, গরিব ঘরের বাবা মা মনে করছেন যে যৌন সুরক্ষা আর পরিবার দিতে পারে না, যে কোনো ভাবে একটা বিয়ে হয়ে যাক, বিয়ে হয়ে গেলে আমরা নিশ্চিন্ত। তারা অনেক সময় জানেন যে বিয়েটা অ্যাকচুয়ালি বিয়ে নয়, হয়তো চোরাচালান, তাতেও তারা মেনে নিচ্ছেন। তো এই যে অসুরক্ষার পরিবেশ সৃষ্টি করে রাখা হয়েছে, এইটাকে তো আমাদের কাউন্টার করতে গেলে দিবারাত্র কাউন্টার করতে হবে। তো এখানে যারা অঞ্চলে কাজ করছেন তাদের কিন্তু একটা সারা বছর কাজ করার প্রস্তুতি থাকতে হবে একটা। কেবল তো তাদের নাবালিকা বিবাহ নয়, আজকাল শুনছি নাবালিকা বিবাহের নালিশ পেলে পুলিশরা নিজে থেকে যায় না, তারা ওখানকার সংগঠন বলে আচ্ছা যাও তোমরা দেখো কি করা যায়। মানে ব্যাপারটা এইরকম অবস্থাতে এসেছে, কারণ সত্যি সত্যি তো যদি ক্রাউড ম্যানেজমেন্ট, ভিআইপি ডিউটি বাদ দিয়ে পুলিশের কোনো কাজকর্ম আমরা দেখি, মানে মেয়েদের পাশে দাঁড়ানো নিশ্চয়ই তাদের প্রায়োরিটি বলে তো আমার মনে হচ্ছে না। তার সঙ্গে সঙ্গে যেটা আছে যে পুষ্টির সমস্যাটা, শিশুদের অপুষ্টি যে পর্যায়ে পৌঁছেছে, যেখানে এটা দুঃখের গর্বের দুটোই বলবো যে মিড ডে মিল মহিলাদের আজকে বলতে হয় যে শিশুদের এই বাজেটে কি করে আমরা তাদের খেতে দেবো। তোমার মনে আছে আমরা হাওড়া স্কুলে গিয়ে শুনেছিলাম যে এইটুকু টাকায় আমরা কি করে, মানে তারা প্রায় সংসার চালানোর মতন করে তারা ওই নুন আনতে পান্তা ফুরের মতো করে ব্যবস্থা করার চেষ্টা করছে কি করে তাদের খেতে দেবেন। এবং তারা এটাও বলেছেন যে আমরা ওই বাচ্চাগুলোকে ছেড়ে যেতে পারছি না বলে আমরা এই কাজে এই টাকাতে লেগে আছি। তো একটা তো শিশুদের পুষ্টির প্রশ্ন আছে, একটা মেয়েদের সমস্ত জীবনটাই বলতে গেলে অসুরক্ষিত, সেখানে এই যে নির্যাতনটা এটা এতটাই আমাদের গা সওয়া হয়ে গেছে যে ক্যামেরার সামনে মেয়েরা তাদের মুখ ব্লার করে দেওয়া হচ্ছে, তারা বলছেন যে এই হাত ধরে টানলো বা আমাদের জামা ধরে টানলো, মানে এইগুলো এমন পর্যায়ে এসেছে
যে হয়তো এগুলো কেউই আর খুব বেশি গুরুত্বপূর্ণভাবে নিচ্ছেন না, এবং সেখানেই কিন্তু আমাদের বিপদ। মানে আমরা যদি আজকে মেয়েদের শ্রমে আমাদের সমাজটা তৈরি করি, বলতে গেলে তাই আশা কর্মী, অঙ্গনবাড়ি কর্মী, মিড ডে মিল কর্মী, সম্পূর্ণ অবমূল্যায়িত মেয়েদের শ্রমের উপরে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের শিশুদের দেখাশোনা ব্যবস্থা সমস্ত তার উপর নির্ভর করছি আমরা, কিন্তু আমরা তাদের জন্য কিচ্ছু করতে প্রস্তুত নই। এবং তারা যদি একটা অভিযোগ করেন তখন আমরা বলবো যে কই ওই অভিযোগ তারা করেনি, তো তারা অন্য কিছু বলেছেন। মানে তাহলে কি আমরা পুরো পরিবেশের মধ্যে যে ভয়, পুরো পরিবেশের মধ্যে অসুরক্ষা, শ্রমের অবমূল্যায়ন, এই বাইরে চলে যাওয়ার ফলে একা একা একটা সংসার চালানোর যে গুরু দায়িত্ব মেয়েদের উপরে আছে, সেটা কি আমরা একেবারেই অ্যাড্রেস করব না? এবং এটা যদি প্রশাসন না করেন, প্রশাসন যদি ইনডিফারেন্ট হন, তাহলে তো আমাদের এগিয়ে আসতে হবে। যারা মানুষের সঙ্গে কাজ করছেন তারা যেন সারা বছর ধরে কাজ করার একটা প্রস্তুতি নিয়ে আসে। শিক্ষা নিয়ে আমরা পুরো এই যে খুব গুরুত্বপূর্ণ সময় কোভিডের কোনো কথা হলো না শিক্ষা নিয়ে। আমাদের অনেক উপায় ছিল ছোটদের একটুখানি তাদের লেভেল অফ লার্নিংটা ধরে রাখার জন্য একটা ব্যবস্থা করার। আমরা অনেক কিছু ব্যবহার করতে পারতাম, টেলিভিশন ব্যবহার করাটা কথা উঠেছিল, শেষকালে দেখা গেল সম্পূর্ণ নীরব। অথচ আমাদের কিন্তু স্বাস্থ্যকর্মীদের বাদ দিলে, ডাক্তারদের বাদ দিলে, আমাদের কিন্তু কোভিডের সময় অন্য সমস্ত কর্মী, সরকারি তো অসংখ্য কর্মী, পঞ্চায়েত স্তর থেকে আরম্ভ করে জেলা স্তর পর্যন্ত, তাদের তো নিয়োজিত করার একটা আমাদের ক্ষমতা ছিল, আমরা তো কেউ করলাম না। তো এইখানে যদি যারা গণতান্ত্রিক সংগঠনের কাজ করছেন তাদের কিন্তু ভাবনা চিন্তা করতে হবে এই পুরো পরিসরটা ধরা। তা না হলে কিন্তু আমরা আলটিমেটলি ওই যেটা ফায়ার ফাইটিং বলে, সন্দেশখালীতে আজকে পুলিশ এলো, আজকে একটা দল তৈরি হলো, তারপরে তারা চলে গেল, তারপরে আবার যে কে সেই কিছু ফায়ারকে ফাইট করা যায় হয়তো সেই সবজি, কিন্তু ফায়ারের আসল এখন যেটা সন্দেশখালীকে নিয়ে চিন্তা হচ্ছে, মনে করে এখন একটা কমিটি ফর্ম করা হয়েছে, সেই কমিটিকে বলা হয়েছে যে যাদের যাদের জমি নেওয়া হয়েছিল তারা অনেকে পাট্টা ছিল না, তারা পাট্টা নিতে গিয়ে ফিরে এসেছে, তাদের এখন পাট্টা দেওয়া হবে। এটা কিন্তু একটা খুব জটিল প্রসেস। মানে সাধারণ মানুষ, ওখানে শিক্ষার হার একটু বেশি, তাহলে একজন সাধারণ গরিব মানুষের পক্ষে তার কাজ ফেলে রেখে সে পাট্টা নিতে যাবে, তারপর সে প্রমাণ করবে না আমার ওই জমিটা গেছে ওখানে ওই ভেড়িতে, বা এই টাকাটা আমি পাইনি, এর জন্য কিন্তু যথেষ্ট হ্যান্ড হোল্ডিং দরকার। এবং গেলেই যে সেটা কাজটা ঠিকমতো হবে এই সিস্টেমে, এরকম তো মনে করার কোনো কারণ না। এখানে একটা ফান্ডামেন্টাল প্রশ্ন আছে, যে প্রশ্নটা হচ্ছে যে দিনের পর দিন এই জিনিস ঘটে চলেছে, বছরের পর বছর, এটা তো হঠাৎ হলো না। যে এখন বলা হচ্ছে সরকারের তরফ থেকে, এখন বলা হচ্ছে যে আচ্ছা এইগুলো হয়েছে, এগুলো আমরা ঠিক করে দিচ্ছি। আচ্ছা এগুলো কি সরকার জানে না? সরকারের না জানার তো কোনো কারণ নেই, না জানার তো কোনো কারণ নেই। হ্যাঁ, না জানার কোনো কারণ নেই। বস্তুত যদি না জানে জেনে থাকে, সত্যি সত্যি তর্কের খাতিরে ধরে নি, তাহলে তো সেটা মস্ত বড় অপরাধ না জানা। এবং না শুধু না জানা না, জানতে না দেওয়া, এইটা করবার জন্য আমি ওই সুন্দরবন উন্নয়ন পর্ষদ অমুক তমুক এই সমস্ত একটু তথ্য কি আছে দেখবার চেষ্টা করছিলাম। কি তথ্য দেওয়া আছে, কবে 2015-16 সালের তথ্য ঝুলছে, ওতে কিছু পাবেন না আপনি। আজকে শুধু স্কুল এডুকেশন নিয়ে আপনি যদি সরকারের ওয়েবসাইটে যান, আপনি সেই দেখবেন কবেকার 2013-14 সালের কিছু জিনিস ঝুলছে, কিছু নেই। স্ট্যাটিক ডেটা থেকে কি বা তুমি পাবে? না, আমার তো অধিকার আছে জানবার যে আজকের দিনে সন্দেশখালীতে কটা স্কুল আছে, কত শিক্ষক আছেন, কত কি আছেন, সেটা তো স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে পাবো আমি। আপনি পাবেন না, কিছু নেই। সেটা তো একটা কি বলে, সেটা তো একটা সরকারি অকর্মণ্যতার প্রশ্ন। আমি বলছি রাজনীতির প্রশ্নটা, যে এইটা নিয়ে যে রাজনীতিটা হওয়া দরকার, সেই রাজনীতিটা, এটা তো শুধু এই যে এক্সপ্লয়টেশনটা, যে এক্সটর্শনটা, এটা তো আপনাকে সর্বত্র। আপনি যান না বীরভূমে কোথাও আপনি একটা বাড়ি ভাড়া নিতে যান, তারপর দেখবেন যে আপনি জিনিস নামাচ্ছেন, এসে হাজির হয়ে গেল। কেন? আপনি লোক নিয়ে এসে জিনিস, আমার লোক এসে ইয়ে করবে। সমস্ত জায়গায় এই যে ছোট ছোট ইয়ে তৈরি হয়ে গেছে, পুল অ্যান্ড কার্টেল তৈরি হয়ে গেছে। তো এইটাকে ভাঙতে গেলে তো একটা ইনফর্মড মুভমেন্টের প্রয়োজন। এইটা হচ্ছে বক্তব্য, যে মুভমেন্টের ধরনটাকেও কিন্তু বদলাতে হবে। কিন্তু একটা জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ, সেটা সকলেই লক্ষ্য করছি আমরা, পশ্চিমবঙ্গে যে অর্থনৈতিক অবস্থা,
কোনো ডেটা বা স্ট্যাটিস্টিক্স না দিয়েও বলা যেতে পারে, মানে ব্যাপারটা কিন্তু রক্তশূন্য করে দেওয়া হচ্ছে। এই যে সর্বত্র কার্টেল, সর্বত্র তোলাবাজি, যেন এটাই জীবিকার একমাত্র উপায়। ভেড়িগুলো যেগুলো বড় বড় মানুষের যেগুলো অর্থনৈতিক অভিসন্ধি, যে এটা মিলিয়ে আমি একটা ভেড়ি করব, কারণ কেন করব না, চিংড়ি মাছের দাম বাড়ছে, চিংড়ি মাছের এক্সপোর্ট মার্কেট বাড়ছে। তো এইগুলো কিন্তু আলটিমেটলি হয়ে যাচ্ছে নির্বাচনকে ফান্ড করবার মেকানিজম। কাজে এগুলো তো কেউ বন্ধ করবে না, শাসকদের তরফ থেকে কে বলবে যে এগুলো করো না, কিন্তু এগুলো তো এই টাকার প্রভাব তো সর্বত্র পৌঁছে, এবং এটা এমনই একটা প্রক্রিয়াতে পৌঁছে গেছে অলরেডি যে আজকে এটা ভাবাই কঠিন যে এর থেকে আর কেউ সরে আসবার কথা ভাববে, কারণ এইটাই তো তাদের সাস্টেইন করছে। যে পলিটিক্যাল পাওয়ার যেভাবে তৈরি হচ্ছে এবং এগিয়ে যাচ্ছে, সেটা তো এইভাবেই সাস্টেইন হচ্ছে। সুতরাং ওই ওই বালি তোলা হবে, ওই জমিতে জল ঢুকিয়ে ভেড়ি তৈরি করে দেওয়া হবে, কারণ তা না হলে আমি ওই টাকাটা, ওইটাই বলবার চেষ্টা করছিলাম যে মানে আমি সারপ্লাসটা কিভাবে অ্যাকোয়ার করছি এবং সেই সারপ্লাসটাকে আমি আমার পলিটিক্যাল পাওয়ারটা এগিয়ে নিয়ে যাওয়ার কাজে কিভাবে। কিন্তু আমাদের কিন্তু অর্থনৈতিক এজেন্ডা থাকা দরকার নয়? এটা ফান্ডামেন্টাল এবং স্ট্রাকচারাল প্রশ্ন একেবারে, এবং এই স্ট্রাকচারাল প্রশ্নটাতে তো ওই আবারও বলবো যে কেন্দ্র বা রাজ্যে যারা শাসন করছেন এবং এগেইন ওই ওই রাজনীতির দিশা পরিবর্তন, যে এবং আমি বারবার ওই শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদির কথাতে বারবার এই জন্য আসছি যে ওগুলো খুব দৃশ্যমান উন্নয়ন নয়। যে কারণে দুটো জিনিস আছে, উন্নয়নটাকে ইট সিমেন্ট বালিতে আনলে এক দৃশ্যমান করে তোলা যায়, আর প্রচুর উপার্জন করা যায়, মানে দুটো দিকই খোলা থাকে। আমি একদিকে ওইটা দেখিয়ে বলতে পারি এই তো আমি এত কিলোমিটার রাস্তা করে দিলাম, এত বাঁধ করে দিলাম ইত্যাদি ইত্যাদি, আর হচ্ছে সেখান থেকে আমি যেটাকে কাটমানি কিছু কিছু শব্দ আছে। একটা কথা মনে হলো একটু মাঝখানে আমিও বলে দিই, সেটা হচ্ছে যে বস্তুত এভাবে ভাবা যায়, এবং এটা এখন পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও ভীষণ সত্যি, যে আমি যদি অনেক লোকের স্বাস্থ্য, যাদের স্বাস্থ্য ভালো ছিল না তাদের স্বাস্থ্য ভালো করতে পারি, তাহলে ওটা উন্নয়ন হিসেবে দেখা হবে না। আমি যদি একটা জায়গাতে অনেক হাসপাতাল তৈরি করতে পারি, ওটা উন্নয়ন হিসেবে হবে। আসলে তো উল্টো 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 তো আসলে তো উল্টো। স্বাস্থ্য ভালো হলে তো আমার হাসপাতালের দরকার হবে না, কিন্তু ওটা উন্নয়ন হবে। পরিকাঠামো অনেকে স্বার্থ জড়িত থাকে না, ঠিকাদার থেকে আরম্ভ করে ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে কাট, হাসপাতাল দরকার, খুবই দরকার, সেটাকে আমি তুচ্ছ করছি না, মন্দিরও দরকার না। এই 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 আসলে সমস্যাটা হয়ে গেছে এইখানে, যে ফান্ডামেন্টাল স্ট্রাকচারাল প্রশ্নগুলো, যে কারণে এই এই মনে হলো যে এইটুকু অন্তত যদি আমরা চেষ্টা করি, এটা খুব ইম্পর্টেন্ট একটা চেষ্টাটা ইম্পর্টেন্ট হতে পারে, যে এইখানে তো সদর্থে বামপন্থী রাজনীতির একটা মস্ত বড় ভূমিকা আছে, মস্ত বড় ভূমিকা। এবং বস্তুত বামপন্থী রাজনীতি ছাড়া এটা আর কেউ কোনোভাবেই করবে না। একদল তাদের শাসকের জায়গায় থেকে তারা কিভাবে এটাকে সাস্টেইন করে যাওয়া যায় তার জন্য লড়ছে, আর এক দল যারা পশ্চিমবঙ্গের আপনি বললেন সংসদীয় প্রধান বিরোধী দল, তাদের রাজনীতিতে তো এইগুলোর এই কথাগুলোই কখনো উঠবে না। তাদের রাজনীতি তো অন্য রাজনীতি, সেটা তো কি করে এই সমস্ত পরিচয়কে ধর্মীয় পরিচয় খোপে দেখে সেইভাবে ভাগটা করে কিভাবে সেটাই বললাম, এই তো দুটো একেবারে মিশে আছে। তাহলে এইখানে তো বামপন্থের একটা মস্ত বড় প্রয়োজন। আমার যেটা মনে হয় যে একটা যদি আমরা এখনই ভাবি যে এটা শুনতে খুব বড় শোনায়, কিন্তু একটা অল্টারনেটিভ ইকোনমিক এজেন্ডা, পশ্চিমবঙ্গে তো কত কিছুর পোটেনশিয়াল ছিল, কত কিছু ছিল, হর্টিকালচার আছে, তোমার অন্যান্য রকম অন্য অল্টারনেটিভ কাল্টিভেশন আছে, ছোট চাষ আছে, আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু অনেক ডিস্টরশন এর মধ্যে চালু হয়ে যাচ্ছে না। অজিত নারায়ণ বসু লোকেরা খুবই দরকারি, তো সেগুলোকে রিভাইভ করে আলোচনা, কারণ এটা তো আমরা মানতে পারি না। একটা জিনিস হবে যেখানে মানুষকে দিনের পর দিন এই জন্য ভয়ে থাকতে হবে, তারা কথা বলতে পারবে না, মেয়েরা কোনো কথা বলতে পারবেন না, সরে যাবেন, তারপরে যে সেখানকার দুষ্কৃতকারীরা কিছুদিনের জন্য সরেছেন, তখন সবাই এসে কথা বলে। অল্টারনেটিভ ইকোনমি এখন এই সমস্ত কথাগুলো আমরা বলতেই পারবো না যতক্ষণ না, এই যে একটু আগে বললেন ভয়, এই ভয়টা না কাটিয়ে, মানে এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, যে রাজনৈতিক অবস্থা তৈরি হয়েছে, তাতে আপনি কোনো গঠনমূলক কোনো প্রসঙ্গ আপনি উত্থাপনই করতে পারবেন না। মানে আপনি বলার আগে, আপনার মুখ থেকে কথা বেরোনোর আগেই কোনো একজন, মানে যারা ওই সব কিছু অচক্ষু দেখিতে পান, অকর্ণ শুনিতে পান, তারা সঙ্গে সঙ্গে তারা আমরা তো করে দিয়েছি, আমরা তো জেনে গেছি। কিন্তু কুমার, আমি এখানে একটু ডিফার করব,
এটা আপনি যেটা বলছেন সেটা কেন বলছেন সেটা খুবই পরিষ্কার বুঝতে পারছি, কিন্তু আমার কিন্তু একই সঙ্গে এটাও মনে হয় যে আমরা জেনারেলি জেনারেল অর্থে বলছি কি যথেষ্ট এই অল্টারনেটিভটার কথা বলছি, অল্টারনেটিভটাকে যথেষ্ট আর্টিকুলেট করবার চেষ্টা করছি, এবং এটা একেবারেই ঠিক যে অল্টারনেটিভ বললেই সঙ্গে সঙ্গে যারা শাসনের গদিতে আছেন সে যেখানেই থাকুন তারা সঙ্গে সঙ্গে কিছু একটা করে দিয়ে বলছে যে আমরাও করে দিচ্ছি। কিন্তু আমাদেরও তো একটা দায়িত্ব আছে টু কল দ্য ব্লাফ। এটাও তো খুব ওটা নয় উনি কিছু একটা ধরে দিলে কিছু একটা করে দিলে এইটা এই মানে বামপন্থী রাজনীতি সংঘর্ষের রাজনীতি হিসেবে বামপন্থী রাজনীতি খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছে, এখনো করছে। তার পাশাপাশি সম্ভবত যেটা করা দরকার এবং সেটা সংঘর্ষ সরিয়ে রেখে না, সংঘর্ষ ভীষণই ইম্পর্টেন্ট, গণতান্ত্রিক সংঘর্ষ খুব ইম্পর্টেন্ট, কিন্তু নির্মাণের রাজনীতিটাও খুব দরকার এবং এই অল্টারনেটিভ তৈরি করা এবং মানুষকে সেটাতে ইনভলভ করা, শুধু মানুষকে বোঝানোর কথা বলছি না, মানুষকে ইনভলভ করা, এটাও কিন্তু এখনই নয়, হয়তো আরো 1 মাস পরে, কিন্তু সন্দেশখালী কনটেক্সটে বলছি না, আমি জেনারেলি মানে এখন যেহেতু খুব ডিস্টার্ব হয়ে আছে চারদিক। না আমি সেটা সম্পূর্ণ একমত, আমি সেটাতে সম্পূর্ণ একমত। আমি বলতে চাইছি যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এখন এইরকম একটা পরিস্থিতি, এবং সেখানে হয়তো আপনি ঠিকই বলছেন, হয়তো এই মানুষকে ইনভলভ করে না, মানুষের দ্বারা যদি এরকম একটা কিছু উঠে আসে, এই ধরনের একটা যেটা উঠে আসছে, যেটা কোথাও যে প্রতিরোধগুলো তো আসলে একটা নির্মাণের প্রশ্ন, প্রতিরোধগুলোও তো একটা নির্মাণের প্রশ্ন। তুমি যেটা বললে কলিং দ্য ব্লাফ, যে লোকেদের বোঝানো যে তোমাদের কি চাই, তোমরা কি সেটা পাচ্ছ, মানে সেটা তো কেবল রাস্তা নয়। এই যে অযোধ্যায় একটা মন্দির হলে তো অনেক লোকে কাজ পাচ্ছে, এই ইকোনমি হচ্ছে, এটা তো কোনো সত্যিকারের উন্নয়নের নীতি হতে পারে না। আমি মন্দির বানিয়ে তার থেকে উন্নয়ন করবো, কিন্তু মুশকিল হচ্ছে যে এইটা না একটা হেজিমনি তৈরি হয়েছে বহু লোকের, বহু সমাজের একটা বড় অংশে। বহু লোক বলছে যে হ্যাঁ সত্যি মন্দির হচ্ছে, তাহলে তো অনেক লোক কাজ পাবে। এগুলোকে তো পরিষ্কার করে বোঝা এবং বোঝানোটা, তারা তো দেশটা কিভাবে চলা উচিত কিছুই তারা জানে না। যারা এই কথাগুলো বলছে তারা সিকিওর, তারা উচ্চ মধ্যবিত্ত বা ধনী। আমি আরেকটা জিনিস বলছিলাম এই কনটেক্সটে, যে দাবিটা করার সময় এসেছে, এটা হচ্ছে একটা অ্যাকাউন্টেবিলিটি অফ দি গভর্নমেন্ট। নির্বাচিত সরকার তো একটা না, সেখানে এই যদি অবস্থা হয় যে তারা ধরেই নিয়েছে তারা গরিবের পাশে কোনোভাবেই দাঁড়াবে না, এটা কি করে আমরা মেনে নেব? মানে একবার নির্বাচিত হয়ে গেছে বলে তাদের কি আমাদের কিছু বলার অধিকার নেই? একজন মানুষ সে অ্যাবসকন্ডিং, সে নেই, একজন দুষ্কৃতকারী, সে অ্যাবসকন্ডিং অবস্থায় এফআইআর করেছে 117 জনের নামে। সে এফআইআর গৃহীত হয়েছে, কি করে পুলিশ এফআইআরটা নিল? তার ভিত্তিতে একজন প্রাক্তন এমএলএ যিনি ওই এরিয়াতে সংগঠনের কাজ করছিলেন, ওদের মতে আর কি জনতাকে উত্তেজিত করছিলেন, তাকে গ্রেফতার করা হলো। তো এই যে পুরো প্রসেসটা যদি একটা ল অ্যান্ড অর্ডার কলাপস করে যায়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হন কিন্তু সাধারণ মানুষ, গরিব মানুষ, মেয়েরা। তার কারণ যারা ধনী তারা তো যে কোনো ভাবেই একটা সিচুয়েশনে এলিট উইল গেট অ্যাক্সেস টু এভরিথিং, তাদের জন্য এই ল অ্যান্ড অর্ডারের কোনো মানে নেই। কিন্তু ল অ্যান্ড অর্ডারের মানে যাদের জন্য আছে, এগুলো ছিল বেসিক গভর্নমেন্টের কাজ, কিছুই না। মানে অনেক রাজ্য আমি দেখেছি ভারতবর্ষে যেখানে সরকার বদলায়, অনেক কিছু গন্ডগোল হয়, কিন্তু বেসিক কাজ কিন্তু চলতে থাকে। মিউনিসিপাল কর্পোরেশনের, পুলিশের, সাধারণ একটা প্রতিষ্ঠানের, মানে একটা ডিপার্টমেন্টের কাজ। তো এই যে কলাপসটা আমরা ফেস করছি, এবং এটা কিন্তু উত্তরোত্তর বাড়তে পারে, এই যে ডিম্যান্ডিং অ্যাকাউন্টেবিলিটি ফ্রম দি গভর্নমেন্ট, এটা কিন্তু খুব ক্লিয়ারলি আমাদের এবার করা দরকার। সেটা আমরা কিভাবে করব, কি ভাষায় করব, সেটা নিয়ে এখনই ভাবনা চিন্তা করতে হবে। এটা কিন্তু মেনে নেওয়া যায় না। আমরা কতবার কার পাশে গিয়ে দাঁড়াবো, কিভাবে তাদের প্রটেক্ট করবো, মানে ইট হ্যাজ টু বি ইট হ্যাজ টু বি এভরিডে অ্যাফেয়ার। যে পুলিশের প্রহরে আজকে আমরা দেখছি সর্বত্র এখন এত পুলিশ, তারা কোথায় ছিল? তারা যখন গোটা জিনিসটাই ওই অনির্বাণ যেটা বললেন যে ক্যাপিটালকে সার্ভ করা, এই যে গরিব, এই যে মেয়েদের উপর এই জিনিসটা হচ্ছে যে যেখানে এত কম, এটা কি করে, এটা নিয়ে তো মানে এটা একটা অবিশ্বাস্য ব্যাপার না। একজন মানুষকে আমি সারাদিন কাজ করাবো, 6 ঘন্টা আমি কাজ করাবো, তারপর 12 টাকা হাতে ধরিয়ে দেবো, মানে এটা কি করে কেউ মেনে নিতে পারে কোনো সমাজ? বলবো যে ও তো স্বেচ্ছাসেবী, ও তো স্বেচ্ছাসেবী, তাদের শ্রমের উপরে তো পুরো এই যে কোনো যত ধরনের সামাজিক প্রকল্প আছে সবগুলোতে মেয়েদেরকে মিড ডে মিল বলুন, আইসিডিএস বলুন, আশা কর্মী বলুন, সমস্ত কিছুতে মেয়েদেরকে দিয়ে করানো। এবং এই যে সেটাই নয়, যখন এই
গৃহ নির্মাণে যখন দুর্নীতির অভিযোগ এলো তখন আশা কর্মীদের বলা হলো তোমরা গিয়ে এটাকে সার্টিফাই করো। ভয়ঙ্কর কাজ, প্রচন্ড ঝুঁকির কাজ, প্রচন্ড ঝুঁকি। কিভাবে তারা সেই কাজটা করেছে, চাপ সহ্য? আমার বক্তব্য যে এই অন্যায়, প্রথমে যেটা একটা বড় কাজ হচ্ছে যে চিহ্নিত অন্যায়গুলোকে অন্যায় বলে প্রথমে বলা। এইটাকে না করলে যেটা হচ্ছে, আমি নির্মাণের দিকটাতে সম্পূর্ণ একমত যে হ্যাঁ আমাদের অল্টারনেটিভের কথা, বিকল্পের কথা বলতে হবে, ভাবতে হবে, কিন্তু সেগুলো সম্ভবত এই মানে প্রথমে সোজা কথাটা সোজাভাবে বলার মধ্যে দিয়েই হয়তো উঠে আসতে পারে। দিয়েই বলতে হবে। আমিও কখনোই নির্মাণকে আলাদা একটা ইস্যু হিসেবে কখনোই ভাবা যাবে না, আলাদা বলে কিছু। আসলে একটা জিনিস চিন্তা হয়, সেটা পুরো দেশের কনটেক্সটেই সরকার কিন্তু সব জায়গাতে এক ধরনের ভূমিকা পালন করছে। তারা হচ্ছে প্রোভাইডার। তুমি আমাদের কাছে এসো, কি চাও বলো, আমরা করে দেবো। ওই সন্তানের জন্মের আগে থেকে নিয়ে তার স্কুলের বই, ব্যাগ, ছাতা, জুতো, সাইকেল সব দেওয়া থেকে সৎকার পর্যন্ত সরকারের দায়িত্ব। মানে গোষ্ঠী জীবনটা কিন্তু এই যে আধিক্য, মানে ইন্টারভেনশনের আধিক্যে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এবং গোষ্ঠী জীবন যদি নষ্ট হয়ে যায়, মানুষ কিন্তু উঠে দাঁড়াতে পারে না। আমরা তো আলটিমেটলি দেখলাম পঞ্চায়েত ব্যবস্থা থেকে আমরা যতখানি পাওয়ার কথা ততখানি পেলাম কি, কিন্তু এটার বাইরেও তো আমাদের একটা জীবন ছিল, সেটার মধ্যেও রাজনৈতিক দলগুলো ছিল, বা আমাদের একটা নিত্যদিনের একটা সম্মিলিত একটা অস্তিত্ব ছিল। সেই সম্মিলিত সমাজটাকে কিন্তু দুর্বল করে দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে একই প্রক্রিয়ায় অধিকারের বোধটাকেও নষ্ট করে দেওয়া হচ্ছে। আসলে একটা কথা বলা যায় শেষকালে, যে আমাদের সংকটটা তো একবারে আক্ষরিক অর্থে সর্বগ্রাসী। মনে আছে অনেকদিন আগে প্রফেসর অমর্ত্য সেনকে বলেছিলাম কোনো একটা বড় নির্বাচনের আগে, বছর 6-7 হলো বোধহয়, যে স্যার আমরা তো একেবারে একটা খাদের কিনারায় দাঁড়িয়ে আছি, তো এর থেকে বেরোবার উপায় কি, উদ্ধারের উপায় কি? তো উনি একটু হেসে বলেছিলেন যে খাদের কিনারা কি বলছেন, আমরা তো গ্র্যান্ড ক্যানিয়নের নিচে পড়ে আছি। তো এখন মনে হয় যে আমরা গ্র্যান্ড ক্যানিয়নের নিচে শুধু না, তার মধ্যে ভেতরে ঢুকে গেছি। সুতরাং সংকট ভয়ঙ্কর, কিন্তু আবার একই সঙ্গে সেই কারণেই হয়তো সংকটের মোকাবিলার জন্য অন্তত কিভাবে এগোনো দরকার, কি করা দরকার, সেইটা মোটামুটি কিন্তু পরিষ্কার। সেই রাস্তাগুলো কিন্তু মোটামুটি পরিষ্কার, সম্ভবত তার কিছুটা আমরা আলোচনা করলাম। তা আপনি যদি সেটা একটু বলেন। না, একটা আবার ওই অধ্যাপক সেনের কথায় উনি বারবার যেটা বলেন যে কোনো বড় সংকটই একটা বড় সুযোগ সামনে এনে দেয়। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে যে নানান জিনিস ঘটেছিল, যে বিশেষ করে যে জিনিসগুলো সমাজতান্ত্রিক প্রভাব যার উপর খুব প্রবল ছিল, সেগুলো তো ওই সংকট থেকে উঠে আসা। সেই কথাটা মাথায় রেখেই আমার মনে হয় যে হ্যাঁ, মানে একটা হচ্ছে যে হ্যাঁ কী করতে হবে এইটা জানা, কিন্তু কিভাবে করতে হবে, তার জন্য যে সংসাধন দরকার, তার জন্য যে মানসিক প্রস্তুতি দরকার, এগুলো অনেকগুলো প্রস্তুতিরও কিন্তু প্রশ্ন আছে। একটা আমার মনে হয় যে আমরা যেভাবে ভেবে এসেছি, জিনিসগুলোকে যেভাবে দেখে এসেছি, সেখানে একটু মার্কস বর্ণিত ওই দৈত্যের গুহার দিকে পেছন ফিরে যাওয়ার, একটা পেছন দিক দিয়ে হেঁটে যাওয়ার, বা কোথার থেকে আসছে জিনিসটা, এইটা দেখা আমার মনে হয় আরেকটু খুঁটিয়ে দেখা জিনিসগুলোকে। এবং একটা হচ্ছে যে কোথাও যেন মনে হচ্ছে যে কোথাও একটা মনে হচ্ছে যে আমাদের সাধারণ মানুষের শক্তি সম্পর্কে, বিবেচনা শক্তি সম্পর্কে আমরা যথেষ্ট জানি না, হয় ওয়াকিবহাল নই, শ্রদ্ধাশীল নই। তাদের কাছে সাধারণ মানুষের কথাগুলো শুনতে হবে, জানতে হবে, সেখানে যেতে হবে। সেটা আমি আমাদের কথাই বলছি, আমরাও খুব যথেষ্ট জানি না। তারা যে অদ্ভুত অদ্ভুত কথা বলেন, যেটুকু সুযোগ আমরা পাই, তারা যে অদ্ভুত অদ্ভুত জিনিসের কথা বলেন, তাতে কিন্তু পথটা পরিষ্কার। যে যদি আমি আবার ফিরে আসবো, যে জিনিসটা সবথেকে বেশি এখন প্রবল আকারে দেখা দিচ্ছে, সেটা হচ্ছে অনৈতিকতা। এবং তার বিরুদ্ধে আমরা যদি একটা নৈতিক রাজনীতিকে দাঁড় করাতে পারি, তাহলে অনেকগুলো কাজ
তুলনামূলকভাবে সহজ হয়ে যায়। শোনাটা কিন্তু একটা বড় কাজ, শোনাটা খুব খুব জরুরি কাজ, যেটা অনির্বাণদা বারবার লেখায় লেখেন, বলেন শুশ্রূষা, মানে শোনার ইচ্ছা। তো আমার মনে হয় যে শোনার ইচ্ছা, লোকের কাছে পৌঁছানো, এবং তারা কি, তাদেরকে জ্ঞান দেওয়ার খুব একটা প্রয়োজন নেই, বরং জ্ঞানটা যদি আমরা নিতে পারি, যে বলুন কি করতে হবে। আচ্ছা, একটা ইন্টারেক্টিভ ডায়ালেক্টিক প্রসেস, একসঙ্গে ভাবা। আবার আমি 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 ভুল বললাম, জ্ঞান দেবার প্রয়োজন নেই তা নয়, কেন এই 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 যে ইলেকটোরাল বন্ড জিনিসটা কি, এটা মানুষকে বোঝানোর প্রয়োজন নেই। আমার মনে হয় এতে আমাদের একটা খামতি থেকে গেছে, আমরা অনেক সময় এইগুলো নিয়ে খুব একটা বোঝাতে যাই না। বা অযোধ্যাটা কেন, অযোধ্যাটা আসলে ভারতবর্ষের জন্য ক্ষতিকর, এটা 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 ভারতবর্ষের জন্য শুধুমাত্র যে অপ্রয়োজনীয়তা, মানে রাম মন্দিরটা অপ্রয়োজনীয়তা নয়, এটা ভারতবর্ষের যে ভেতরের অন্তর্বস্তু সেইটাকে কিভাবে নষ্ট করছে, সে মন্দির তৈরি করার প্রশ্ন নয়। আমার মনে হয় এইটা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর আরো উপায়গুলো খুঁজে আমাদের বের করতে হবে। কিন্তু এই যে ব্যাপারটা না, এটার জন্য যেতে হবে তো মানুষের কাছে সারা বছর ধরে। একটা সময় 60-এর দশকে এটা করতেন বামপন্থীরা, গ্রামে যেতেন, কথা বলতেন, ক্লাস নিতেন, কিন্তু মানে কথাও শুনতেন। মানে এটা একটা কিন্তু রাউন্ড দ্য ইয়ার অ্যাক্টিভিটি, এটা খালি ইলেকশনে অ্যাক্টিভাইজড হলে তো কাজটা হবে না। এটা আজকেই আমি একজনের বই পড়ছিলাম, কুন্নামান, কেরলের একজন দলিত মানুষ। তো তিনি একেবারে, তাকে ইয়েতে খেতে দেওয়া হতো, মাটিতে একটা গর্ত করে তাতে পাতায় করে সেখানে খাবার দেওয়া হতো। সেইখান থেকে তিনি বড় উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব নাম করছেন। তার আত্মজীবনী পড়ছিলাম, এবং তিনি, তার দেখা হয়েছিল কয়েকবার EMS নাম্বুদ্রিপাদের সঙ্গে তার দেখা হয়েছে, এবং তিনি অন্যান্য অনেক নেতার সঙ্গে নাম্বুদ্রিপাদের একটা পার্থক্য করছেন। তিনি বহু বামপন্থী নেতার সঙ্গে তার ওঠা বসা ছিল, নাম্বুদ্রিপাদের সঙ্গে তিনি এইভাবে পার্থক্য করছেন যে নাম্বুদ্রিপাদ তাকে বারবার বলতে, ও নাম্বুদ্রিপাদ ডেকে বললেন, তুমি আসো না কেন, তুমি তো আসছো না, কি হলো? বললো, না আমি তো খুব সমালোচনা করি, এই কানুমান খুব খুব সমালোচক, আমি তো খুব সমালোচনা করি আপনাদের। তখন উনি বললেন, ওটাই তো দরকার, সমালোচনা করাটাই তো দরকার। তুমি যদি আমার সমালোচনাই না করলে, তাহলে আমি বুঝবো কি আমি জিনিসটা কে, তাহলে তো আমি নিজেকে ভগবান মনে করব। তো এই জিনিসটা আমার মনে হয় যে এটা বামপন্থী চৈতন্যের একেবারে গোড়ার কথা, এটা আমাদের নতুন করে কাউকে বলবার নেই, সেই মানে পুরাতন, হ্যাঁ, প্র্যাকটিস করা, ব্যাস এইটাই।